আজকের গল্প ইলমা বেহেরোজ রচিত আমি পদ্মজা। আকস্মিক থাপ্পড়ে রিদওয়ানের ঠোঁট দুটো কেঁপে ওঠে প্রচণ্ড আক্রোশে। সে দাঁতের দাঁত চেপে ক্ষোভ আড়াল করে। মজিদ হাওলাদার টেবিলের থাপ্পড় দিয়ে চাপা স্বরে বললেন, এমন বোকামি কি করে করলি? এখন কে বাঁচাবে? রিদওয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে যা রিদওয়ানের জন্য বিপজ্জনক। মুত্তালিব যেখানে সেখানে ফেলে চলে আসবে জানলে সে এই দায়িত্ব তাকে দিত না। কিন্তু যা হওয়ার তো হয়েই গেছে। এখন তাকে একমাত্র মজিদ বাঁচাতে পারেন। খলিল মিইয়ে যাওয়া গলায় বলল, ভাইজান, ও বুঝে নাই, না বুঝা কইরা ফেলাইছে। মজিদ চেয়ারে বসলেন। জগ থেকে ঢকঢক করে পানি খেয়ে বললেন, যা করেছে করেছেই, কিন্তু শেষে কি বোকামিটা করলো? লাশ কেউ ঝোপে ফেলে আসে? রিদওয়ান মুখ খুলল, আমি মুত্তালিব কাকারে বলছিলাম লাশটা আজমপুর হাওরে ফেলে আসতে। রিদওয়ানের কথা যেন আগুনে ঘি ঢালল। মজিদ উঠে দাঁড়ান। রিদওয়ানের পিঠে এক নাগারে কয়েকটা থাপ্পড় বসিয়ে খিটখিট করে বললেন, তুই চুপ থাক হারামজাদা। রিদওয়ান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মজিদ খলিলের দিকে তাকিয়ে বললেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? খলিল চট করে উঠে দাঁড়ালেন। মজিদ মাথার টুপিটা ঠিক করে রিদওয়ানকে বললেন, তুইও আয় আমার সাথে। রিদওয়ান পথ আটকে বলল, কাকা, একটা কথা ছিল। আবার কি বলবি তুই? গতকাল রাতে ভাঙা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখেছি। মজিদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইয়াকুব আলী শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি, যিনি ইসলামের আদর্শে চলাফেরা করেন, নিজের সর্বত্র বিলিয়ে দেন গরিব দুঃখীদের। কিন্তু মজিদকে টেক্কা দিয়ে মাতব্বরি পদটা ছিনিয়ে নিতে পারেননি। তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি, মজিদের সামনে দাঁড়ানোর ক্ষমতা তার আছে। গত 4 বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মজিদকে হতে হচ্ছে। 4 বছর আগে ইয়াকুব আলী সৌদিতে ছিলেন। সৌদি থেকে এসেই সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন। এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে মানে তো বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। মজিদ আন্দাজ করে নিলেন, সেদিনের সমাবেশের ঘটনা থেকে ইয়াকুব আলীর কিছু সন্দেহ হয়েছে। তিনি রিদওয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, বিপদের জাল চতুর্দিকে, তার মধ্যে তুই আবার আরেক অঘটন ঘটালি। রিদওয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, বাকিগুলো আমি সামলে নেব। রিদওয়ানের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গায়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। তিনি কটাক্ষ করে বললেন, তুই আমার বাল করবি। অপমানে রিদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে খলিলের দিকে তাকায়। খলিল চোখের দৃষ্টি ফিরিয়ে নেন। মজিদ রাগে ফুঁসছেন। তিনি মেঝেতে থুতু ফেলে বেরিয়ে পড়লেন। মজিদের সাথে খলিলও বেরিয়ে গেলেন। রিদওয়ান অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। তারপর জগের পানি দিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়ল। রিনু আলোকঘর ছেড়ে দৌড়ে অন্দরমহলে চলে আসে। সে আলোকঘর ঝাড়ু দিতে এসেছিল। তারপরই মজিদ, খলিল ও রিদওয়ানের কথা শুনেছে। বাড়িতে আমিনা আর আলো আছে। লতিফা পদ্মজার সাথে গিয়েছে। রিনু রান্নাঘরে এসে 4-5 গ্লাস পানি খেল। তার বুক কাঁপছে। সে বাকহারা। পূর্ণাকে রিদওয়ান আর খলিল খুন করেছে। এটা শুনে তার মাথা ভনভন করছে। আজিদের বাড়ির আঙ্গিনা শূন্য, কাউকে দেখা যাচ্ছে না। আমির চারপাশে চোখ বুলিয়ে সোজা ঘরের ভেতরে ঢুকে পড়ল। আসমানি হঠাৎ আমিরকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে নিজেকে ধাতস্থ করার পূর্বে আমির তার গলা চেপে ধরল। আসমানি আকস্মিক ঘটনায় হতভম্ব। সে দ্রুত আমিরের হাত চেপে ধরে। আমির দাঁতে দাঁত চেপে বলল, একটা মিথ্যা বললে সোজা নরকে পাঠিয়ে দেব। আসমানির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না। এক্ষুনি বুঝি দম বেরিয়ে যাবে। তার মুখ দিয়ে ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ বেরিয়ে আসে। আমির আসমানির হাঁটুতে লাথি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয়। তারপর চুলের মুঠি ধরে শক্ত করে। আসমানি কাশতে থাকে। হৃৎপিণ্ড আরেকটু হলে ফেটে যেত। শ্বাসনালী ছিঁড়ে রক্ত বেরিয়ে আসতো। তার মনে হচ্ছে সে নতুন জীবন পেয়েছে। আসমানি জোরে জোরে নিঃশ্বাস নেয়। রাগে আমিরের কপালে রগ ভেসে উঠেছে। পারলে সে আসমানিকে পিষে ফেলে। আমির গলার আওয়াজ নিচু করে বলল, পূর্ণার সাথে কি হয়েছিল? আসমানির চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে আমিরকে যতটুকু চিনে গতকালই আন্দাজ করতে পেরেছিল আমির দ্রুত সব ধরে ফেলবে।
কিন্তু এত দ্রুত ধরে ফেলবে ভাবেনি। আসমানি কথা বলার জন্য উদ্যত হলো। তখন আমির হুমকি দিল, একটা অক্ষর মিথ্যা বললে এখানেই পুঁতে যাব, সত্য বলার সুযোগ দেব না। আমিরের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি। 2 বছর আগের কথা। তাদের দলের একজন বিশ্বাসঘাতকতা করেছিল। আমির সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে এসেছিল। আসমানি কাঁদো কাঁদো হয়ে বলল, চুল ছাড়ো, কইতাছি। আমির আরো শক্ত করে ধরে। আসমানি আর্তনাদ করে উঠল। সে যত সময় নেবে তত বেশি অত্যাচারিত হবে, তাই দ্রুত সব বলে দিল। আমির আসমানিকে ছেড়ে দেয়। ঘরের দরজার সামনে এসে দাঁড়ান মালেহা বানু। তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি। আমির চলে যেতে উঠে দাঁড়ায়। আসমানি তড়িৎ গতিতে বলে উঠল, কিছু খাইয়া যাও। আমির শুনেও না শোনার ভান করে মালেহা বানুর পাশ কাটিয়ে চলে গেল। মালেহা বানু অবাক চোখে আসমানিকে দেখছেন। মাতুব্বরের ছেলে তার ছেলের বউকে মারল কেন? তিনি প্রশ্ন করতে গিয়েও করলেন না। তীব্র কৌতূহল চাপা দিয়ে দরজা ছেড়ে নিজের ঘরে চলে গেলেন। শফিক আমিরের হাতে খুন হওয়ার পর মালেহা বানু অসুস্থ হয়ে পড়েন। তিনি জানেন শফিক নিখোঁজ। আসমানি এবং আজিদ শফিকের পরিণতি জানে। তারা কেউ শফিককে হারিয়ে একটুও ব্যথিত নয়। পাপের রাজত্বে প্রয়োজনে সহযোগী পাওয়া যায়, আপনজন নয়। মালেহা বানু এ সম্পর্কিত কিছুই জানেন না। তিনি সবসময় নীরব। পাড়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। 2 ছেলে অর্থ উপার্জন করছে, এই তো অনেক। তিনি রানীর মতো আছেন, আর কি লাগে? তার রাগটা আসমানির উপর। আসমানির সাথে শফিকের দৃষ্টিকটু ঘেঁষাঘষি তিনি অনেকবার দেখেছেন। এই নিয়ে কথা শোনাতে গেলে শফিক ও আজিদ দুজনেই ক্ষুব্ধ হতো। তাই তিনি অনেক দিন হলো আসমানির সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আজিদের সাথে দেখা হয়। আজিদ আমিরকে দেখে বলল, শুনলাম পূর্ণা নাকি খুন আইছে। আমির উত্তর দিল না। সে আজিদকে এড়িয়ে যায়। আজিদ ঘাড় ঘুরিয়ে আমিরের উপর কটমট করে তাকায়। সে তার বড় ভাই শফিকের কথা শুনে এদের সাথে যুক্ত হয়েছিল। সেখানে দেখা হয় আসমানির সাথে। আসমানি সুন্দরী। রূপের ঝলকে পুরুষ মানুষকে কাত করার ক্ষমতা তার আছে। আজিদ মাঝে মধ্যে পাতালে যেত, তাও আসমানির সাথে সময় কাটানোর জন্য। আসমানি একাধারে পাতালের প্রতিটি পুরুষের সাথে রাত কাটাতো। আজিদ প্রথম অবাক হয়েছিল, একটা মেয়ে কি করে এতটা খারাপ হতে পারে। তারপর অবশ্য জেনেছে আসমানি তার জন্মদাত্রীর মতোই হয়েছে। আমিরের দাদি নূরজাহানের সঙ্গী হিসেবে তার একজন বান্ধবী ছিল। সেই বান্ধবীর মেয়ে আসমানি। মায়ের পেশা মেয়ে পেয়েছে। আসমানি 16 বছর বয়স থেকেই তার গ্রামে কুকীর্তি করে বেরিয়েছে। গ্রামের সালিশে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল, তখন মজিদ হাওলাদার আর আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দিল। আজিদ এমন একটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে সংকোচ করছিল, কিন্তু তার বড় ভাই বিয়েটা সমর্থন করে। এখানে আজিদের আর বলার কিছুই ছিল না। আসমানিকে বিয়ে করে নেয় সে। তবে ইদানিং একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে। আসমানির কখনো বাচ্চা হলে সে মানতে পারবে না এই বাচ্চা তার। এই নিয়েই সে যন্ত্রণায় আছে। মনে মনে হাওলাদার বাড়ি আর মৃত শফিকের উপর ক্ষিপ্ত সে। গত কয়দিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে সে আর একটা বিয়ে করবে। আজিদ সোজা কলপারে চলে আসে। আজ বিকেলে তাকে রওনা হতে হবে। মালেহা বানুর অসুস্থতা বেড়েছে, শহরের ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন সময় বোধহয় রাত 9টা। আমির অন্দরমহলে না গিয়ে সোজা আলোকঘরে প্রবেশ করল। গাঢ় অন্ধকারে আলোকঘর ডুবে আছে। চারিদিকে এতটাই নির্জন যে মনে হচ্ছে মৃত্যু নেমে এসেছে চারিদিকে। খলিল মজিদ বাড়িতে নেই। তারা লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত। দুজনে মোড়ল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে। কিন্তু আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত। প্রমাণ নষ্ট করা তাদের বাঁ হাতের কাজ। আমির বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে দেশলাই বের করে হারিকেন জ্বালায়। মগা বিকেলেই বেরিয়ে গেছে। তাই আলোক ঘরে শুনশান নীরবতা। নয়তো অন্যবার মগার নাক ডাকার শব্দে আলোক ঘরে টেকা যায় না। আমির তার খয়েরি শার্টের পকেট থেকে একটা লাল ছোট খাম বের করলো। তারপর হারিকেনের সামনে বসলো। পাশের ঘরে ধপ করে শব্দ হয়। আমি সে ঘরে উকি দিয়ে দেখলো বিড়াল ছোটাছুটি করছে। নিশ্চয়ই ইঁদুর দেখেছে। সে হারিকেন নিভিয়ে বাইরে এসে বসলো। লাল খামটি পায়জামার পকেটে রাখে। অন্দরমহলের চারপাশ ঘিরে জোনাকি পোকারা অনর্থক গল্প করে চলেছে। আমির জোনাকি পোকাদের ভিড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ।
আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল, কিছুটা সুন্দর, কিছুটা দুঃখের, অথচ সবটাই শব্দহীন। আমির কিছু একটা ভেবে অন্দরমহলে প্রবেশ করে। লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পথ আটকে বলল, ভাইজান, পদ্মর কি হইল বুঝতাছি না, কথাবার্তা কয় না। লতিফা চিন্তিত। আমির প্রসঙ্গ পাল্টে বলল, আমি থাকবো এখানে, তুই রান্না বসা। কথা শেষ করে উপরে উঠে গেল আমির। লতিফা রান্নাঘরে চলে গেল। আমির আজ পদ্মজার সাথে থাকবে শুনে সে কেন জানি খুব খুশি হলো। পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমির সারাক্ষণ ঘরের ভিতর আঠার মতো লেগে থাকতো, না নিজে বের হতো আর না পদ্মজাকে বের হতে দিত। এই নিয়ে ফরিনা, রানী, নূরজাহান ও আমিনার কত কথা ছিল। লতিফার ঠোঁটে হাসি ফুটে উঠল। অতীত এত কেন সুন্দর হয়। দ্বিতীয় তলায় উঠতেই আমিরের শরীর কাটা দিয়ে ওঠে। বারান্দা জুড়ে উত্তরে হাওয়া বইছে। আকাশের তারা ও অর্ধচন্দ্রের আলো ছাড়া আর কোনো আলোই নেই। এমন একটা পরিবেশে মিনমিনিয়ে কেউ কাঁদছে। বড্ড অচেনা এই কান্না, যেন করে অশরীরই শত জনমের দুঃখ একসাথে মনে করে কাঁদছে। আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে। ঘরের প্রতিটি কোণা অন্ধকারে তলিয়ে আছে। বাতাসে একটা ভারী কান্না ভেসে বেড়াচ্ছে। আমির আন্দাজে বিছানার পাশে এসে দাঁড়ালো। বিছানার পাশে একটা টেবিল আছে। সেই টেবিলে হারিকেন থাকে আর ড্রয়ারে থাকে দেশলাই। আমির দেশলাই বের করে হারিকেন জ্বালালো। ঘাড় ঘুরিয়ে দেখলো দেওয়াল ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসে আছে পদ্মজা। সে কাঁদছে, কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। তার করুণ কান্না এসে আমিরের বুক ভিজিয়ে দেয়। এই বাড়ির অবস্থাও ভালো নেই। প্রেমার গা কাঁপিয়ে জ্বর এসেছে, চোখ খুলে তাকাতে পারছে না। বাসন্তী পড়েছেন বড় কষ্টে। একদিকে পূর্ণার সমাপ্তি, অন্যদিকে প্রেমার গা কাঁপানো জ্বর। মৃদুলের গলা ভেঙে গেছে, বড্ড এলোমেলো হয়ে গেছে সে। বাবা মায়ের বড় আদরের একমাত্র ছেলে, কখনো মায়ের হাতে মার খায়নি। তার প্রাপ্তির খাতা সবসময় পরিপূর্ণ ছিল। সে কখনো কষ্টে কাঁদেনি, বাস্তবতা দেখেনি। সোনার চামচে খেয়ে বড় হওয়া আহ্লাদি আদরে ছেলে, তার জন্য এই ধাক্কাটা মৃত্যুর মতো। সে স্বাভাবিক হতে কত সময় নেবে কে জানে। অথচ সবকিছু ছেড়ে পদ্মজা অন্দরমহলে চলে এসেছে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, এক জায়গায় সারাক্ষণ বসেছিল। তারপর হুট করেই অন্দরমহলে চলে আছে। সাথে খণ্ড খণ্ড মেঘ আষাঢ়ি দুই চোখে জড়ো করে নিয়ে আসে। আমির কথা বলার জন্য যখন উদ্যত হলো, সে টের পেল তার হৃৎপিণ্ডের গতি বাড়ছে। এমন কেন হয়? পদ্মজা কোন আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই আমিরের গলা শুকিয়ে আসে? কয়দিনের দূরত্বে মানুষটার চোখের দিকে তাকাতেও সংকোচ হচ্ছে। অথচ পেলে আসা দীর্ঘ 6 বছরের প্রতিটি রাত দুজন দুজনের বুকের সাথে লেপ্টে কাটিয়েছে। কত উছলে পড়া জ্যোৎস্না রাতে তারা ভালোবাসার গল্প রচনা করেছে। আমি রয়ে শয়ে বলল, চলে এলে কেন? পদ্মজা মাথা তুলে তাকালো। পদ্মজার চোখের দৃষ্টিতে আমির এলোমেলো হয়ে গেল। বুক প্রবলভাবে কাঁপতে থাকলো। পদ্মজার দৃষ্টির জাল আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল তাকে। সে বিছানার উপর বসল। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, অথচ পদ্মজা নির্লিপ্ত। পদ্মজার নাকের ফুলটা জলজল করছে। নাক ফুলটি বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল। নাক ফুলে গেঁথে দিয়েছিল জনম জনমের ভালোবাসা। অথচ এখন সেই ভালোবাসা বিষের দানার মতো রূপ নিয়েছে। পদ্মজা এক হাতে মাথা ঠেকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি জীবনে কিছুই পেলাম না। আবার অবহেলা আর নোংরা কথা শুনে কাটিয়েছি 16টা বছর। তারপর আমার মা আমাকে ছেড়ে চলে গেল। এ হচ্ছে আরেক বিশ্বাসঘাতক। শেষ লাইনটায় ক্ষোভ প্রকাশ পায়। পদ্মজা গলার জোর বাড়িয়ে বিশ্বাসঘাতক শব্দটি উচ্চারণ করল। আমির চট করে বলল, উনি বিশ্বাসঘাতক নন। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো 2 হাতে খামচে ধরে মেঝে। আমিরের দিকে রক্ত চোখে তাকায়। তার বুক থেকে আঁচল মেঝেতে পড়েছে। ফের রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল, করেছে সবকিছুর জন্য আমার মা দায়ী। সব ভুল আমার মায়ের। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে আগুনে ঠেলে দিয়ে নিজে চলে গেছে। ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে আগলে রাখবে, যাই হয়ে যাক সব আমাকে বলবে। কিন্তু আম্মা একটা কথাও রাখেনি কোনো কথা। প্রতারক, বিশ্বাসঘাতক, সব দোষ আমার মায়ের, সব দোষ।
পদ্মজা অস্থির হয়ে পড়েছে, তার নিঃশ্বাস এলোমেলো, সে বিপর্যস্ত। কাঁদতে কাঁদতে হুট করে আমিরের দিকে তাকিয়ে সে হাসল, বলল, জয় কি ভেবেছে আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে? আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। কাঁদবো না বলেও আবার কাঁদতে শুরু করলো। কষ্টের মাত্রা পেরিয়ে গেলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে তার জীবনের ছোট ঘটনাগুলোকে বড় করে ভাবতে থাকে, সারাক্ষণ বিলাপ করে আর কাঁদে। পদ্মজার অবস্থা এখন ওরকম। সে তার চেনা সত্তা থেকে বেরিয়ে পড়েছে। পদ্মজার কান্না শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলতে চাইছে, পদ্মাবতী, কান্না থামাও, কান্না থামাও তুমি। আমি সহ্য করতে পারছি না। এত কেন কষ্ট তোমার? তুমি পদ্মাবতী নাকি কষ্টবতী? মনের কথা মনেই রয়ে গেল। আমির পারল না কিছু বলতে। সে বিছানার মাঝে গিয়ে বসলো আর দুই হাতে নিজের মাথার চুল টেনে ধরল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে। সে যেন অদৃশ্য কোনো শিকলে বন্দী। পদ্মজার আর্তনাদ, বিলাপ, গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারিদিক ঘুরে বেড়াচ্ছে। আমি টের পাচ্ছে, আর টের পাচ্ছে বলেই মনে হচ্ছে তার মস্তিষ্কে কেউ যেন রড দিয়ে পেটাচ্ছে। সে জানালার বাইরে তাকায়। রাতের লক্ষ্য তাড়াতেও যেন বেদনার গুঞ্জন। হৃদয়ের শহর খাখা করছে। ইচ্ছে হচ্ছে অন্যবারের মতো পালিয়ে যেতে, কিন্তু আজ সে পালাবে না। সে পালাতে চায়ই না। তার ভেতরের তীর তীর করে কাঁপছে। মোলায়েম বাতাসে ঝংকারে রগে রগে শিরশির অনুভূতি হচ্ছে। আমির পদ্মজার দিকে তাকায়, নিজের চুল আরো জোরে টেনে ধরে। পদ্মজা পা ছড়িয়ে বসল, মাথালে দেওয়াল ঠেকিয়ে চোখ বুজল। আমির পদ্মজার উপর চোখ রেখে নিজের হাত কামড়ে ধরে। সে নিজেকে প্রশ্ন করে, সে কি নিজের সিদ্ধান্তে অটল? হ্যাঁ না, হ্যাঁ না, একটা সিদ্ধান্তের ব্যবধান মাত্র। তাহলেই মনের যুদ্ধের সমাপ্তি। খুব দ্রুত উত্তর আসে, হ্যাঁ। মুহূর্তে অদৃশ্য ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। পৃথিবীর সব ফুল জেগে ওঠে। শান্ত সমুদ্রের ঢেউ যেন বিকট শব্দ করে তুলে আশ্রে পড়ে তীরে। আমির বিছানা থেকে নেমে পদ্মজার দুই বাহু চেপে ধরে দাঁড় করায়। পদ্মজা দরজার বাইরে তাকিয়ে আছে। তার বারবার হ্যালোজিনেশন হচ্ছে। একবার পূর্ণাকে দেখছে তো অন্যবার পারিজাকে। দুজনই রক্তাক্ত অবস্থায় তার সামনে আসে। পদ্মজা খামচে ধরে আমিরের চোখ মুখ, নখের আঁচড়ে গাল ছিঁড়ে নেয়। আমির তার দুই হাতে পদ্মজাকে বুকের সাথে চেপে ধরল। পদ্মজা আবার কান্না শুরু করে। আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল। একটু শান্ত হও, একটু। পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি, এখন টের পেল। সে এক ঝটকায় আমিরের হাত দূরে সরিয়ে দেয়। তারপর বিছানার মাঝে গিয়ে বসল। আমির পদ্মজার সামনে এসে বসে। আমিরের মুখটা দেখে মনে পড়ে যায় প্রথম দিনের কথা, যেদিন পাতালে আমিরের সাথে প্রথম দেখা হয়েছিল। আমির নগ্ন মেয়েগুলোকে বেল্ট দিয়ে পেটাচ্ছিল। পদ্মজার রক্ত ছলকে ওঠে। তার বোনের সাথেও কি এমন হয়েছে? কিছু বুঝে ওঠার পূর্বে পদ্মজা আমিরের গলা চেপে ধরল। আমির হকচকিয়ে গেলেও বাধা দিল না। পদ্মজা আমিরের মুখের উপর ঝুঁকে কিছু একটা বিড়বিড় করে, যা অস্পষ্ট। বিড়বিড় করতে করতে শরীরের সবটুকু শক্তি দিয়ে দুই হাতে আমিরের গলা চেপে ধরে রাখে। আমির গলায় প্রচণ্ড চাপ অনুভব করে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখ বুঝতেই যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে আসে। পদ্মজা আমিরের গলা ছেড়ে দিল, দূরে সরে বসল। আমিরের শুকিয়ে যাওয়া মুখটা দেখে ফিক করে হেসে দিল। তারপর আবার নীরব হয়ে গেল। তার চোখের সামনে ভেসে ওঠে হেমলতার মৃত মুখ, পারিজার মৃত মুখ, পূর্ণার মৃত মুখ। পূর্ণা একটা গাছের ডালের সামনে বসে কাঁদছে। এই তো তার যে মাত্র কিছুটা দূরে সেই গাছটা। পারিজা একটা বাড়ির ছাদে বসে আছে। তার গলা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। পদ্মজা থম মেরে সেখানে তাকিয়ে রইল। অদ্ভুত স্বরে কেঁদে উঠল। আমির নিজেকে ধাতস্থ করতে সময় নিল। পদ্মজা কান্না থামিয়ে অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। সে কিছু দেখছে। আমির পদ্মজার কাছে এসে বসে। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে দেয়। পদ্মজার মুখের উপর কয়েকটা চুল উড়ে বেড়াচ্ছে। আমির অবাধ্য চুলগুলোকে পদ্মজার কানে গুজে দিল। পদ্মজার চোখ, নাক, গাল, ঠোঁট পর্যবেক্ষণ করে আমির উকি দিল অতীতে। গল্পটা ভীষণ ব্যক্তিগত। পদ্মজা একবার বিরক্ত হয়ে রাগী স্বরে বলেছিল, আর একটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু। আমির পদ্মজার কথায় থমকে যায়। তখন ঢাকায় নতুন নতুন তাদের সংসার। পদ্মজা ভার্সিটিতে পড়ছে।
আগামীকাল তার পরীক্ষা, তাই সে পড়ছিল। কিন্তু আমির সেদিন বাড়িতেই ছিল, আর সারাক্ষণ পদ্মজাকে বিরক্ত করেই চলেছিল। পদ্মজার মুখের সামনে গিয়ে একবার নাকে চুমু দেয় তো একবার গালে। বারংবার পদ্মজা পড়ার খেই হারিয়ে ফেলছিল। সে ভীষণ রেগে যায় আর কথাটা বলে ফেলে। আমির তো বরাবরই রাগী। সে তাৎক্ষণিক রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় বাড়ি ফিরে তাও পদ্মজার সাথে কোনো কথা বলল না। পদ্মজা তো অবাক। সে কথা বলতে গেলে হুঁ হ্যাঁ ছাড়া আমির আর কিছুই বলে না। পদ্মজা মুখে কিছু বলতে লজ্জা পায়, তাই সে বিভিন্নভাবে আমিরকে আকর্ষণ করার চেষ্টা করল। আমির প্রথম পদক্ষেপে নরম হয়ে গেলেও তা প্রকাশ করল না। সে গম্ভীর হয়ে থাকে, চুপচাপ খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। অথচ অন্যবার পদ্মজাকে টেনে নিয়ে যায়, তারপর একসাথে ঘুমায়। আমিরের আচরণে পদ্মজা মনে ব্যথা পায়। একটা কথার জন্য এরকম কেউ করে? পদ্মজা অভিমানে বৈঠকখানায় বসে থাকে। আমিরের দিকে চিন্তিত। রাত বাড়ছে, পদ্মজা আসে না কেন? সে ভাবল পদ্মজা এসে নিয়ে বিনিয়ে কথা বলে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে। তখন সে কিছু একটা চেয়ে বসবে। কিন্তু তার অর্ধাঙ্গিনী তো ঘরেই আসছে না। আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পদ্মজা সোফায় গাল ফুলিয়ে থম মেরে বসে আছে। রাগ ভাঙানোর বদলে উল্টো রাগ করে বসে আছে। কি অদ্ভুত! আমির খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, রাত কয়টা বাজে কারো খবর আছে? কেউ কি ঘরে যাবে না? পদ্মজা অভিমানী স্বরে বলল, কেউ তাকে পাত্তা না দিলে সে কেন ঘরে যাবে? আমির হেসে ফেলল। সে পদ্মজার সামনে এসে বসে। পদ্মজার চোখে জল চিকচিক করছে। আমির পদ্মজার হাতে চুমু দিয়ে বলল, ই বাচ্চা কাচ্চা বিয়ে করলাম রে, এইটুকুতেই কেঁদে দেয়। তো ছেড়ে দিন না। আমিরের চোখ দুটো বড় বড় হয়ে যায়। পদ্মজা এত কথা কবে শিখল? কি অভিমান তার! আমির দীর্ঘ করে হাসল। পদ্মজার মুখের উপর ঝুঁকে বলল, মৃত্যুর আগে ছাড়ছি না। পরপারে যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নিব। আমিরকে মুখের উপর ঝুঁকতে দেখে পদ্মজা লজ্জা পেয়ে গেল। ওই বাড়ির প্রতিটা ইট তাদের ভালোবাসার সাক্ষী। সবখানে ভালোবাসা লেপ্টে লেপ্টে আছে। আমির বর্তমানে ফিরে আসে। রান্নাঘরে যায়। লতিফাকে বলে গরম পানি আর ছোট তোয়ালে নিয়ে আসতে। পদ্মজার মাথাটা ভীষণ ব্যথা করছে। তার চোখ দুটির উপর যেন ভারী পর্দা টানানো। এই জগতের কিছুই দেখছে না। সে চোখ বুঝল। তার হাঁটু থেকে পা অবধি কাদা লেগে আছে। আমির ভেজা তোয়ালে দিয়ে পদ্মজার হাত পা মুছে দিল। তারপর লতিফাকে ডেকে আনে। লতিফা পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়। সে পদ্মজাকে নিয়ে উদ্বিগ্ন। আমির লতিফাকে বলল, কয়দিনে ঠিক হয়ে যাবে? শোন, তোর সাথে কিছু কথা আছে। লতিফা উৎসুক হয়ে তাকায়। আমির বলল, পদ্মজার যত্ন নিবি। রাধাপুরের রঞ্জন মিয়ারে চিনিস না? লতিফা বলল, চিনি। উনি নিজের হাতে বাদামের তেল বানায়, খাঁটি বাদামের তেল। পদ্মজা চুলে বাদামের তেল দেয়। ওনার কাছ থেকে সব সময় বাদামের তেল আনবি। আর ওর পিঠের হাড়ে মাঝে মাঝে ব্যথা হয়। ছোটবেলায় কোথাও আঘাত পেয়েছে। যখন ঝুঁকে ঝুঁকে হাঁটবে বুঝবি পিঠের হাড়ে যন্ত্রণা হচ্ছে। তখন ধরে নিয়ে সরিষার তেল দিয়ে ডলে দিবি আর গরম সেক দিবি। 3 বেলা নিজ দায়িত্বে জোর করে খাওয়াবি। আর পিঠের দিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখবি। লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে। সে প্রশ্নও করল না, বাধ্যের মতো মাথা নাড়ল। পদ্মজা আবার মিনমিনিয়ে কাঁদছে। অস্পষ্ট স্বরে পূর্ণাকে ডাকছে। লতিফা পদ্মজার শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজা অর্ধনগ্ন, তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পূর্ণা, পূর্ণা বোন আমার। লতিফা চমকে গেল। তাকে পদ্মজা পূর্ণা বলছে কেন? পদ্মজার কান্না শুনে আমির ঘরে ছুটে আসে। পদ্মজা আমিরকে দেখেই টেবিল থেকে হারিকেন নিয়ে তার উপর ছুঁড়ে মারে। তারপর চিৎকার করে বলল, খুনি, ধর্ষক, জানোয়ার, জানোয়ার। পদ্মজার চিৎকারে অন্দরমহল কেঁপে ওঠে। হারিকেনের কাচের উপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গিয়েছিল, তাই পদ্মজার চিকন তার দিয়ে সেটি জোড়া দেয়। তারের একাংশ খাড়া হয়েছিল। সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে পড়ে। আর একটু হলে চোখ গলে যেত। সঙ্গে সঙ্গে আমির মেঝেতে বসে পড়ল। 2-3 ফোঁটা রক্ত বেরিয়ে আসে। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে আসে। পদ্মজার আগে কিরমির করতে করতে চাদর ছুঁড়ে ফেলে মাটিতে। আমির লতিফাকে বলল, পদ্মজাকে তুই দেখ।
তারপর সে অন্য হাতে পথ দেখে সোজা কলপারে চলে যায়। চোখের পাশে আঘাত পেলেও চোখের ভেতর ভীষণ ব্যথা অনুভূত হচ্ছে। খলিল, রিদওয়ান সবেমাত্র বাড়িতে ফিরেছে। এসেই পদ্মজার চিৎকার শোনে। পদ্মজার চিৎকার কোনো স্বাভাবিক মানুষের মতো না। তাছাড়া তারা দুজনেই পদ্মজাকেও বাড়িতে কাঁদতে দেখেনি, অস্বাভাবিক আচরণ করতে দেখেছে। খলিল রিদওয়ানকে বলল, এই সেরি পাগল হইয়া গেল নাকি? রিদওয়ান হেসে বলল, আরো আগে হওয়ার কথা ছিল আব্বা। আমিরকে দৌড়ে কলপাড়ে যেতে দেখে রিনিও পিছনে যায়। সে কল চাপে। আমির উন্মাদের মতো চোখে পানি দিতে থাকে। তার চোখ জ্বলে যাচ্ছে। যাক, সে তো এটাই চায়, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ সব ছারখার হয়ে যাক। পদ্মজা লতিফার হাত খামচে ধরে। তার চোখ মুখ অদ্ভুত দেখাচ্ছে। সে চাপা স্বরে প্রশ্ন করল, আমার বোনকে কে খুন করেছে? কার আদেশে হয়েছে? পদ্মজার চাহনি দেখে মনে হচ্ছে লতিফা যদি উত্তর না দিতে পারে তাহলে পদ্মজা তাকেও খুন করে ফেলবে। লতিফা পদ্মজার সাথে বাড়ি ফেরার পর রিনু লতিফার কাছে ছুটে আসে। সে যা যা শুনেছে সব লতিফাকে বলল। লতিফা এখন সব জানা সত্ত্বেও বলতে চাইছে না। সে বলল, সাইড আগে পিন্দ, ঠান্ডা লাগবো। পদ্মজা লতিফার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সে লতিফার হাত খামচে ধরে রাখা অবস্থাতেই বলল, কি জানো তুমি, বলো আমাকে। যতক্ষণ লতিফার মুখ থেকে কিছু না শুনবে ততক্ষণ লতিফার হাত পদ্মজা ছাড়বে না। তার নখ লতিফার হাতের চামড়া ভেদ করেছে। লতিফা সংক্ষেপে দ্রুত সব বলল। সব শুনে পদ্মজা লতিফার হাত ছেড়ে নিজের হাত নিজেই খামচে ধরে। মুখ দিয়ে জাতীয় শব্দ করে রাগে কাঁপতে থাকে। লতিফা ভয় পেয়ে যায়। সে পদ্মজার মাথায় হাত রাখে। পদ্মজা সেই হাত এক ঝটকায় সরিয়ে দেয়। লতিফা দূরে সরে আসে। পদ্মজা শূন্যে তাকিয়ে নিজেকে স্থির করল। তারপর চুপচাপ শাড়ি পরে শুয়ে পড়ে। লতিফা ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসল। ঘণ্টাখানেক পার হওয়ার পর আমির ঘরে আসে। আমিরকে দেখে লতিফা বেরিয়ে যায়। আমির এক চোখে ঝাপসা দেখছে। সে ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসল। চোখ ঘুরিয়ে ঘরের চারপাশ দেখে আবিষ্কার করল পুরো ঘর জুড়ে গাঢ় বিষাদের ছায়া। এ ঘরে আনন্দরা আসে না অনেক দিন। আমির দীর্ঘশ্বাস ছেড়ে পদ্মজার পায়ের আঙ্গুল ফুটিয়ে দিল। কাঁদতে ইচ্ছে করছে তার, ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। মৃদুলের মতো যদি হাউমাউ করে কান্না করা যেত। আমির ঠোঁট কামড়ে ধরে। দুই গাল বেয়ে আষাঢ়ের বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে পদ্মজার দুই পা স্নান করে। তাদের জীবনের সব সুর ছন্দ এক থাবায় কে ছিনিয়ে নিল? কেন হলো না দীর্ঘ সংসার? তবে কেন হয়েছিল পাপ পবিত্রের মিলন? শূন্যে অভিযোগ তুলেও উত্তর মেলে না। আমির তার চোখের জল মুছে ফেলল। তারপর পদ্মজার পাশে গিয়ে শুয়ে পড়ে। একবার ভাবলো পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরবে। তারপর আবার ভাবলো যদি পদ্মজার ঘুম ভেঙে যায়, পাশেও শুয়ে থাকতে পারবে না। তাই চুপচাপ দূরত্ব রেখে শুয়ে থাকে। শেষ রাতে পদ্মজা ঘুমের মধ্যেই কেঁদে ওঠে। সে স্বপ্নে শুধুই রক্ত দেখছে, রক্তের সাগর, রক্তের নদী, রক্তের পুকুর। পদ্মজা ভয় চট করে চোখ খোলে। সে ঘুমোচ্ছে না, বরং বারবার পূর্ণার সাথে সাক্ষাৎ করছে। পাশ ফিরে দেখে আমি শুয়ে আছে। তার চোখ দুটি বোঝা। গত দিনগুলোতেও সে ঘুমোয়নি। পদ্মজার সংস্পর্শে আসতেই তাকে ঘুম জেঁকে ধরেছে। পদ্মজা আমিরকে দেখে ধমকায়। আমিরের এক চোখ ফুলে গেছে। পদ্মজা আলতো করে আহত স্থান ছুঁয়ে দেয়। কি যেন মনে পড়তেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমির চোখ খুলল। সে পদ্মজার পিঠের উপর নির্বিকার ভাবেই চেয়ে রইল। ফজরের আজানের সুর ভেসে আসে কানে। বিষাদরাঙা ভোরের আলো ঝাঁপিয়ে পড়ে ঘরের ভেতর। আমির উঠে বসে। পদ্মজা আবারও ঘুমিয়েছে। ঘুমের মাঝেই বিড়বিড় করছে। আমির কান পেতে শুনে পদ্মজা পূর্ণাকে কিছু বলছে। সে তার পায়জামা পকেট থেকে লাল খামটি বের করে বালিশের কভারের ভেতর রেখে দিল। তারপর বিছানা থেকে নেমে পদ্মজার মুখের সামনে চেয়ার নিয়ে বসল। ভোরের মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরো বিষণ্ণ দেখাচ্ছে। আমির সাবধানে পদ্মজার কপালে চুমু দিল, হাতে চুমু দিল। তারপর মিষ্টি করে হেসে বলল, তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আবার তোমার পিছু নিব। চাঁদটা ঠিক মাথার উপরে। চারিদিকে ভয়াবহ নিস্তব্ধতা।
জোনাকি পোকা ও রাতের পেঁচা কারোর মুখেই রা নেই। এমনকি বাতাসের নিজস্ব শব্দও থমকে গিয়েছে। শুধু শোনা যাচ্ছে তাণ্ডব লীলার আহ্বান। গাছের ডালপালার আড়াল থেকে নিশাচর পাখিরা চেয়ে আছে। তারা তেজস্বী পদ্মজার আগমন দেখছে। পদ্মজার এক একটা কদম নিশাচর পাখিদের মনে বজ্রপাতের মতো আঘাত হানছে। তার সাদা শাড়ি থেকে বিচ্ছুরিত সাদা রং নিশাচরদের চোখ ঝলসে দিচ্ছে। পদ্মজার এক হাতে রামদা, অন্য হাতে দড়ি। দড়ি দিয়ে বাঁধা 3টা নেড়ি কুকুর। আচমকা কুকুরগুলো চিৎকার করে উঠল। নিশাচর পাখিরা ভয় পেয়ে এক গাছ থেকে অন্য গাছে উড়ে গেল। গাছের ডালপাড়া নড়ে উঠতেই পদ্মজা সহ 3টি কুকুর আর চোখে উপরে তাকালো। 4 জোড়া হিংস্র চোখ জলজল করছে। কুকুরগুলোর চোখের চেয়ে মানব সন্তান পদ্মজার চোখের দৃষ্টি ভয়ঙ্কর। যেন চোখ নয়, আগ্নেয়গিরি। এক্ষুনি আগুন ছড়িয়ে দিয়ে চারপাশ ভস্ম করে দিবে। পদ্মজা পায়ে হেঁটে ঘাস পেরিয়ে একটা পুকুরের সামনে এসে দাঁড়ালো। পুকুরের জল কুচকুচে কালো। পুকুরের চেয়ে কিছুটা দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় রেইনট্রি গাছ। গাছগুলো 100 বছর বয়স। রেইনট্রির গাছের সাথে বাঁধা অবস্থায় ঘুমোচ্ছে মজিদ, খলিল, আমির, রিদওয়ান ও আসমানি। পদ্মজা পাশ থেকে ছোট চৌকিটা টেনে নিয়ে অদ্ভুত ভঙ্গিমায় বসল। তার শরীরের রক্ত বুদবুদ করে ফুটছে। ঘুমন্ত অমানুষগুলোকে দেখে তার ঠোঁটে তিরস্কারের মৃদু হাসি ফুটে উঠল। যখন চোখ খুলে আমিরও তার দলবল আবিষ্কার করবে তারা বন্দী, আর সামনে 3টা কুকুরের সাথে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে পদ্মজা, তখন তাদের অনুভূতি কেমন হবে? 7 ঘন্টা পূর্বে, তখন শেষ প্রহরের বিকেল। পদ্মজা লতিফাকে পানি আনতে পাঠিয়েছে। রান্নাঘরে রান্না করছে। লতিফা কলপাড়ে এসে আমিরকে দেখতে পেল। আমির আলোক ঘরে প্রবেশ করেছে মাত্রই। লতিফা কলসি রেখে আমিরের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 কদম হেঁটে এসে সে থমকে দাঁড়ায়। দ্রুত উল্টো ঘুরে কলপাড়ে চলে আসে। কলপাড়ে খালি কলসিটা স্থির হয়ে আছে। লতিফা কলসির উপর চোখ নিবদ্ধ রেখে কপাল কুঁচকায়। নূরজাহানের ঘর থেকে 3 দিন আগেই ঘুমের ঔষধ সংগ্রহ করে রেখেছিল পদ্মজা। আজ রাতের খাবার পরিবেশন করার পূর্বে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেওয়া হবে। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন পদ্মজা আক্রমণ করবে। এই পরিকল্পনায় লতিফাকে জানানো হয়েছে। লতিফা কলপাড়ে এসে আমিরকে দেখেই দুর্বল হয়ে পড়ে। তার বলে দিতে ইচ্ছে হয় আমির যেন রাতের খাবার না খায়, কিন্তু যখন মনুষ্যত্ব জেগে উঠল সে থেমে গেল। আজ লতিফার একখানা বড় কাজ আছে। রিনুকে নিয়ে তার পালাতে হবে। এই বাড়িতে কিশোরী রিনু এসেছে গত বছর। তার আগেও অন্দরমহলে রিনু নামে একজন কাজের মহিলা ছিল। তিনি ডায়রিয়াতে গত হয়েছেন 2 বছর আগেই। এতিম লতিফা যখন প্রথম এই বাড়িতে এসেছিল মজিদ ও খলিলের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিল। তারপর লতিফা ফরিনাকে সব জানায়। ফরিনা প্রতিবাদ করায় আমির সব শুনল। তারপর তার বাপ চাচাকে নিষেধ করল লতিফাকে নির্যাতন করতে। সে চায় তার মায়ের সেবা করা মানুষগুলো নিরাপদ থাকুক। এরপর প্রায় 2-3 বছর নিরাপদে কেটে গেলেও 15 বছর বয়সে রিদওয়ানের মাধ্যমে লতিফা ধর্ষিতা হয়। ধর্ষণের পর লতিফা পালানোর জন্য ছটফট করছে। দরজা বন্ধ করে দিনের পর দিন লুকিয়ে হাউমাউ করে কেঁদেছে। তারপর বেশ কয়েকবার মজিদ ও খলিলের থাবার শিকারও হতে হয়েছে। দিনগুলো বিষাক্ত ছিল। পালানোর মতো জায়গা ছিল না। তাই একসময় লতিফা ভাগ্যকে মেনে নিল, সহ্য করে নিল সবকিছু। অন্দরমহলের পাশাপাশি পাতাল ঘরের বিশ্বস্ত সহযোগী হয়ে উঠল। তবে গত 4 বছর ধরে সে মজিদ, খলিল আর রিদওয়ানের থাবা থেকে মুক্ত। এর পেছনেও কাহিনী রয়েছে। ফরিনার প্রতি লতিফার ভালোবাসা এবং সম্মান দেখে আমির লতিফার ঢাল হয়ে দাঁড়ায়। তার হুমকিতে থেমে যায় লতিফার কাল রাত্রিগুলো। লতিফা বিশ্বস্ততার সাথে আমিরের গোপন আদেশ নিষেধগুলো মেনে চলে। পদ্মজা, রুম্পা ও হেমলতাকে চোখে চোখে রাখা ছিল লতিফার দায়িত্ব। গত বছর কিশোরী রিনু নতুন এসেছে অন্দরমহলে। সে এই বাড়ি সম্পর্কে কিছুই জানে না। মজিদ হাওলাদার উদারতা দেখিয়ে এতিম রিনুকে নিজের বাড়িতে নিয়ে আসেন। যেহেতু রিনুকে উদারতার জন্য আনা, তাই রিনুকে দেখে শুনে রাখা হয়। বিয়ের জন্য পাত্রও খোঁজা হয়। কিন্তু লতিফা দেখেছে রিদওয়ানের কুদৃষ্টি রিনুর উপরে আছে। রিনুর সাথে একই বিছানায় থাকতে থাকতে লতিফা রিনুকে আপন ছোট বোন ভাবা শুরু করেছে। সে রিনুকে ছোট বোনের মতোই ভালোবাসে। রিনুকে অভিশপ্ত নিখুঁত যন্ত্রণাময় কাল রাত্রিগুলো থেকে বাঁচাতে লতিফা দ্রুতই পালাতে চায়।
তাই আমিরের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা সত্ত্বেও গোপন পরিকল্পনার কথা বলতে পারল না। দমে গেল। সে কলসি রেখে দ্রুত পায়ে অন্দরমহলে চলে যায়। রান্নাঘরে পা রাখতেই পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে পাথরের মতো স্থির। লতিফার হাত খালি দেখে যান্ত্রিক স্বরে বলল, পানি কোথায়? লতিফা নিজের হাতে নিজেই কপাল চাপড়ালো। সে কলসি রেখে চলে এসেছে। লতিফা টান টান করে হেসে বলল, এখনই আনতাছি, খাড়াও। লতিফা কলসি আনতে চলে যায়। পদ্মজা এক এক করে পাতিলে মশলা ঢাললো, মুরগি কষানো হবে। পুলিশ ভোরে পূর্ণার লাশ ফেরত দিয়েছে। বাসন্তী নাকি রাতে স্বপ্ন দেখেছেন পূর্ণা লাহারি ঘরের পাশে কবর খুঁড়ছে। তাই তিনি সবাইকে অনুরোধ করেছেন পূর্ণার কবর যেন লাহারি ঘরের পাশে গোলাপ গাছটির নিচেই হয়। বাসন্তীর কথা রাখা হয়। পূর্ণা তার প্রিয় গোলাপ গাছটির নিচে পরম শান্তিতে ঘুমোচ্ছে। পদ্মজা আজও কাঁদল না। সে চুপচাপ কোরআন শরীফ পড়েছে। তারপর পূর্ণাকে কবর দেওয়া হলে অন্দরমহলে ফিরে এসেছে। এই নিয়ে সমাজে নানান কথা হচ্ছে। পদ্মজার ব্যবহারে অবাক হয়েছে প্রেমা, বাসন্তী, প্রান্ত। মৃদুলের নাজেহাল অবস্থা। তাকে হাজার টেনেও পূর্ণার কবর থেকে সরানো যাচ্ছে না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মৃদুলের মা জুলেখা বানু ছেলের পাগলামি দেখে অসুস্থ হয়ে পড়েছেন। মোড়ল বাড়ির অবস্থা করুণ। পদ্মজা ভাবনা ছেড়ে কাজে মন দিল। লতিফা কলসি নিয়ে দৌড়ে আসে। তারপর মেঝেতে কলসি রেখে বলল, লো পানি। পদ্মজা পূর্বেশ্বরেই বলল, যা যা আনতে বলেছিলাম আনা হয়েছে? হ, আনছি। রিনু ব্যাগ গুছিয়েছে? হ, গুছাইছে। রিনুকে ডাকো। লতিফা রান্নাঘর থেকেই গলা উঁচু করে ডাকলো, রিনু রে, ওই রিনু। রিনু আশেপাশেই ছিল। লতিফার ডাক শুনে দ্রুত হেঁটে আসে। সে গতকাল থেকে আতঙ্কে আছে। ভয় রাতে ঘুমোতে পারেনি। রিনুর সামনের দাঁতগুলো উঁচু, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু মনটা সাদা। সহজ সরল একটা মেয়ে। রিনু এসে বলল, হ আফা। পদ্মজা বলল, রাতে বের হয়ে যাবি লুতুবুবুর সাথে, একদম ভয় পাবি না। আমি লুতুবুবুকে কিছু টাকা দিয়েছি আর একটা ঠিকানা দিয়েছি। আল্লাহ সহায় আছেন, বিসমিল্লাহ বলে বের হবি। পথে আল্লাহকে স্মরণ করবি বেশি বেশি, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। রিনু বাধ্যের মতো মাথা নাড়ালো। লতিফা পদ্মজাকে বলল, তোমারই ওরা যদি কিছু করে? পদ্মজা উত্তর দিল না। লতিফা উত্তরের আশায় তাকিয়ে রইল। অনেকক্ষণ পর পদ্মজা বলল, আমার ঘর থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে পুকুর পাড়ের আশেপাশে কোথাও রেখে আসো। এখন আর একটু পেঁয়াজ রসুন বাটো। রাখ খাইছি, সব কাম শেষ। গোয়াল ঘরের পেছনে 3টা কুত্তা বাঁধা আছে। চিল্লাইছে অনেকক্ষণ, খাওন দিছি, এরপর থামছে। আর ওই যে আলমারিটার পেছনে একটা বয়াম আছে, ওইটার ভিতরে রেনু বিষ পিঁপড়া ভরছে। এইটাও একটু পরে রাখ খামুনে। মরে যাবে না? না, বয়ামের মুখ কাপড় দিয়ে বাঁধাইছি, ভিতরে মাড়িও আছে, বলল রিনু। পদ্মজা, লতিফা ও রিনু 3জন মিলে রান্নাবান্না শেষ করলো। আমিনা সদর ঘরে আলোকে নিয়ে খেলছেন। তার জীবন আলোতেই সীমাবদ্ধ, আর কিছুতেই পরোয়া করেন না। আগে ঘরের ব্যাপার হলেও কথা বলতেন, এখন তাও করেন না। সারাদিন আলোর সাথেই কথা বলেন। মনের ব্যথা আলোকে শোনান। আলো কিছু বোঝে না, শুধু হাসে। আলোর হাসিটাই আমিনার সঙ্গী। রিনু রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মিনিট 2-এর মাঝে দৌড়ে ফিরে আসে। পদ্মজাকে জানায়, রিদওয়ান ভাইজানে আইতাছে, লগেরটা সেরি। পদ্মজার হাত থেমে যায়। তাহলে সেই নারী যে পূর্ণাকে হত্যা করতে সাহায্য করেছে? রিনু এক হাত দিয়ে অন্য হাত চুলকাতে থাকলো। সে রিদওয়ানকে আগে ভয় পেত, এখন নাম শুনলেই কাঁপে। লতিফা রিনুর অস্বস্তি ভয় খেয়াল করে বলল, রিনু ঘরে যা, দরজাটা লাগাই দিবি। লতিফার বলতে দেরি হয়, রিনুর ঘরে চলে যেতে দেরি হয় না। রিদওয়ান সদর ঘরে প্রবেশ করে আসমানিকে বলল, আমার লগে থাকবা না অন্য ঘর লইবা? রিদওয়ানকে দেখেই আমিনা আলোকে নিয়ে ঘরে চলে যান। আসমানি নিকাব তুলে চোখ বড় বড় করে বলল, বাড়ির ভিতরে তোমার লগে থাকমু? আইসি যে এইটাই বেশি, এমনিতেই ডর লাগতেছে আমার। তখন রানী, কাকি এরা ছিল, এখন তো নেই। যারা আছে এরা থাকা আর না থাকা সমান। আসমানি চারপাশ দেখে বলল, পদ্মজা কই? আসমানের চোখ মুখ দেখে দাঁত কেলিয়ে হাসল রিদওয়ান। বলল, বাবুর বউ পাগল হইছে, মাথার ঠিক নাই, ভয় পেও না। আসমানি চারপাশ দেখতে দেখতে বলল,
মাথা ঠিক নাই দেখাই তো ডর বেশি। রিদওয়ান আসমানির সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো, বলল, আজই ফিরবো কোন দিন? মারে লইয়া শহরে গেছে, আইতে 4-5 দিন তো লাগবই। তাইলে কয়দিন আমার সাথে থাকো? আসমানি রিদওয়ানের মুখের দিকে তাকিয়ে হাসল। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। আসমানি বলল, পদ্মজা যদি জিগায় আমি কার কি লাগি? তোমাকে চিনে না? বাড়ির কাছে থাকো, আজিদের বউ হিসেবে দেখেনি কখনো? না। তাইলে কিছু বলার দরকার নেই, প্রশ্ন করলে উত্তর দিও না। সন্দেহ করলে? সন্দেহ করলেই বাকি, আর না করলেই কি? পদ্মজার আর দাম আছে? আইসা সারো, আমি পদ্মজারে দেখাইতাছি। আসমানি রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সে চোখ বুলিয়ে চারপাশ দেখছে। এই বাড়িতে আসার অনেক ইচ্ছে ছিল তার, কখনো আসতে পারেনি, এই প্রথম আসতে পেরেছে। অন্যবার সোজা পাতাল ঘরে যেত। লুকোচুরি লুকোচুরি খেলাটা কমেছে বলে ভালোই লাগছে। এখন হয়তো প্রতিনিয়ত অন্দরমহলে আসা যাবে। লুকিয়ে ভাঙা ফটক দিয়ে পাতাল ঘরে যেতে হবে না। আমির ধানের বস্তায় পিঠ ঠেকিয়ে বসে আছে। ঘরের অর্ধেক অংশ জুড়ে ধানের বস্তা রাখা। বস্তাগুলো বাঁশের মাচার উপর, মাটি স্যাঁতস্যাঁতে। এই ঘরটায় খুব দরকার ছাড়া কেউ আসে না। আবছা অন্ধকারে আমিরের মুখটা স্পষ্ট। তার হাতে পদ্মজার বেনারসি। বুকটা ধরফর ধরফর করছে। আর মাত্র কয়েকটা ঘন্টা। ইস, যদি থেকে যাওয়া যেত। আফসোসে বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে, কিন্তু কোনো পথ নেই। সব পথ বন্ধ। হয় আগুনে ঝলসে যেতে থাকো, নয় মৃত্যু গ্রহণ করো। কি নিষ্ঠুর শর্ত! আমির পদ্মজার বেনারসির দিকে তাকালো। ধুলোর আস্তরণে বন্দী হয়ে গেছে সব স্বপ্ন, আশা। চোখে ছবির মতো দৃশ্যমান হয় পদ্মজার লাজুক মুখখানা। তার দুধে আলতা ছিমছিমে গরমে খয়েরি রংটা কি ভীষণ মানাতো। বর্ষাকালে শুক্রবার মানেই ছিল বৃষ্টিতে ভেজা। আমির ঘন্টার পর ঘন্টা পদ্মজাকে এক ধ্যানে দেখেছে। মুখস্থ করে নিয়েছে তার প্রতিটি পশমের দৈর্ঘ্য প্রস্থ। আমির কল্পনা থেকে বেরিয়ে বেনারসিতে চুমু দিল। সীমাহীন যন্ত্রণা থেকে বলল, যখন তোমার কথা ভাবি তখন আমার শরীরের সমস্ত শিরা উপশিরা বাজতে থাকে। আমাদের পথটা কি আর একটু দীর্ঘ হতে পারতো না? আমির উত্তরের আশায় বেনারসির দিকেই তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো বাচ্চাদের মতো ভেঙে আসে। একটু কথা বলুক না, বেনারসিটি একটু কথা বলুক। আমির ভেজা গলায় আবারও বলল, তোমার জন্য বুকটা পুড়ে যাচ্ছে। তোমায় ছোঁয়ার সাধ্যি, দেখার সাধ্যি কেন নেই আমার? বেনারসি নিশ্চুপ। সে বোবা, প্রাণহীন। আমির চোখ বুজে বস্তায় হেলান দিল। গত কয়দিনে পদ্মজার উচ্চারিত প্রতিটি শব্দ কানে বাজছে। যখন পদ্মজা বলল, একবার একবার নিজের মা বোনকে মেয়েগুলোর জায়গায় দাঁড় করিয়ে ভাবুন, একবার আমাকে মেয়েগুলোর জায়গায় ভেবে দেখুন। কথাগুলো কানে বাজলো, তখন চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার নগ্ন শরীর। তার সারা শরীরে ছোপ ছোপ দাগ। একটা ছায়া পদ্মজার শরীরে চাবুক মারছে। পদ্মজা আর্তনাদ করার শক্তিটুকুও পাচ্ছে না, শুধু গলা কাটা গরুর মতো কাতরাচ্ছে। আমির ছায়াটির গলা চেপে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু একই ছায়াটিকে ছোঁয়া যাচ্ছে না। আমির দ্রুত চোখ খুলে ফেলল। তার মুখ থেকে অস্পষ্ট উচ্চারণ হয়, পদ্মজা। আমির চট করে উঠে দাঁড়ায়। বুকের ভেতর আগুন লেগে গেছে। ভেতরটা ভস্ম হয়ে যাচ্ছে। শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শরীরের শিরা উপশিরায় তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। এই যন্ত্রণা আমি নিতে পারে না। সেই দুই হাতে নিজের চুল টেনে ধরল। বিগত দিনগুলো তাকে নরকীয় শাস্তি দিয়েই চলেছে। চোখগুলো আজে বাজে দেখছে। মস্তিষ্কের প্রতিটি নিউরন আজে বাজে ভাবছে, পদ্মজা, পদ্মজা, পদ্মজা। এই পদ্মজাতে কি শক্তি লুকিয়ে আছে! এই একটিমাত্র নাম তাকে নিঃস্ব করে দিয়েছে, বিষাক্ত করে তুলেছে প্রতিটি শ্বাস প্রশ্বাস। আমির টিনের দেওয়ালে এক হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মজিদ ক্লান্ত হয়ে আলোক ঘরে এসে বসলেন। এখানে প্রচুর আলো বাতাস আসে। লতিফা মজিদকে আসতে দেখে দ্রুত শরবত আর পান সুপারি নিয়ে আসে। মজিদের সামনে এসে বসে রিদওয়ান ও খলিল। মজিদ শরবত পান করে লতিফাকে প্রশ্ন করলেন, পদ্মজা কথাবার্তা বলছে?
লতিফা নতজানু অবস্থায় উত্তর দিল, হ কইছে। রিদওয়ান লতিফাকে বলল, যে মেয়েটা আসছে দেখে রাখবি, যত্ন নিবি। লতিফা বাধ্যের মতো বলল, আইসা ভাইজান। খলিল বলল, আশির পুত থাইকা যে বড় পাড়িটা আনছিলাম, পুষ্কুনির পাড়ে ওইটা বিছাবি। বিছাইছি খালু, এসারে রাজান্ডার পর সব খাওন দাওন দিয়ে আইমু। ভালা করছোস, খলিল পান মুখে পুড়ে বললেন। লতিফা শরবতের খালি গ্লাস নিয়ে চলে গেল। মজিদ আরো 2 গ্লাস পানি পান করলেন। তিনি ভীষণ ক্লান্ত, সারাদিন দৌড়ের উপরে ছিলেন। রিদওয়ানের ভুল আপাতত মগার উপর ঘুরে গিয়েছে। মগা গতকাল থেকে বাড়িতে নেই, আবার শেষবার মগার সাথে পূর্ণা ছিল। সবার জবানবন্দির ভিত্তিতে আপাত দৃষ্টিতে মগা খুনি। পুলিশ হাওলাদার বাড়ির দারোয়ানকে খুঁজছে। মোড়ল বাড়িতে পুলিশ এসেছে শুনে রিদওয়ান দারোয়ান মুত্তালিবকে হত্যা করেছিল, তাই পুলিশ মুত্তালিবকে পেল না। মজিদ হাওলাদার পুলিশকে বলেছেন, তিনি ধারণা করছেন দারোয়ান ও মগা পরিকল্পনা করে পূর্ণাকে ধর্ষণ করার পর হত্যা করেছে। পুলিশ এখন দারোয়ান মুত্তালিব ও মগাকে খুঁজছে। রিদওয়ান নিরাপদ আছে। খলিল মজিদকে বললেন, ভাইজান কিছু ভাবছেন? কি নিয়ে? মজিদের নির্বিকার স্বর। রিদওয়ানের ভ্রুকুটি হয়ে গেল। সে চারপাশ দেখে বলল, আপনি এত নির্বিকার কেন চাচা? আজমিরকে খুন করার কথা ছিল। মজিদ এক হাত তুলে রিদওয়ানকে চুপ থাকতে ইশারা করলেন। তারপর বললেন, বাবু যদি আমাদের কথা না শুনে তখন ব্যবস্থা নেব, তার আগে না। রিদওয়ানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে নাছর বান্ধা স্বরে বলল, আমির কখনোই পদ্মজাকে খুন করবে না, সে কলবন্ধিও করবে না। মজিদ গম্ভীর স্বরে বললেন, দেখা যাবে। রিদওয়ান খলিলের দিকে তাকালো, তারপর অধৈর্য হয়ে মজিদকে বলল, আমিরের জন্য আমাদের ক্ষতি না হয়ে যায়। মজিদ খলিলকে বললেন, দেখ তো আশেপাশে কেউ আছে নাকি, ঘরগুলোও দেখবি। আমির মাত্রই বের হতে যাচ্ছিল। মজিদের শেষ কথাটা কানে আসতেই সে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। খলিল আলোক ঘরের প্রথম 2টো ঘর দেখে এসে বলে, কেউ নেই। তারপর চেয়ারে বসলেন। রিদওয়ান খলিলের দিকে তাকিয়ে ইশারা করে মজিদকে বোঝাতে। খলিল মজিদের আরেকটু কাছে এসে বসলেন। তারপর বললেন, রিদু কিন্তু হাসা কথা কইতেছে ভাইজান, বাবুরি দিয়ে আর ভরসা নাই। মজিদ রিদওয়ানের দিকে তাকিয়ে বললেন, তুই কি বোঝাতে চাচ্ছিস? বাবু আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে সংসার করতে চাইবে। রিদওয়ান তড়িৎ গতিতে বলল, এটা কি সম্ভব না কাকা? আলমগীর ভাই কি করলো? মজিদ নির্লিপ্ত কণ্ঠে খলিলকে বললেন, খলিল, তোর ছেলের বুদ্ধি এখনো হাঁটুতে আছে। রিদওয়ান উঠে দাঁড়ায়, তার মাথা চড়ে যাচ্ছে। মজিদ বললেন, তুই আমার পাশে বস, তোর মাথায় কিছু কথা ঢোকাতে হবে। রিদওয়ান মনের বিরুদ্ধে আবার বসল। মজিদ বললেন, চুপ করে আমার কথা শোন। আলমগীর আর বাবুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পাতাল ঘরের রীতি পূর্বপুরুষ থেকে পেলেও নারী পাচার চক্রটার সৃষ্টি বাবুর। এই চক্রে আলমগীর, তুই, আমি আর খলিল বাবুর দলের একটা অংশ মাত্র। আমরা সরে গেলে আমাদের উপর রাগ একমাত্র বাবুই ঝাড়তে পারবে। কিন্তু এই চক্রের শুরুটা যে করেছে সে হচ্ছে নেতা। গত সপ্তাহে বাবু ঢাকা থেকে একটা খাম নিয়ে এসেছে। খামের চিঠিতে স্পষ্ট লেখা আছে 6 মাস পর বাবু নিজ দায়িত্বে 16টা মেয়ে সিঙ্গাপুরে পাঠাবে। সর্নার্জনের সাথে 3 মাস আগে থেকে চুক্তিবদ্ধ বাবু। বাবুর স্বাক্ষর আছে চিঠিতে, বাবু প্রতিজ্ঞাবদ্ধ। রিদওয়ান বলল, পড়ছি আমি, কিন্তু টাকা কি করছে? আমাদের তো দেয়নি। মজিদ বিরক্তিতে কপাল কুঁচকালেন। তিনি কথার মাঝে কথা বলা একদম পছন্দ করেন না। বললেন, হয়তো কাজ শেষে দিত। আমার পুরো কথা শোন, কথার মাঝে কথা বলবি না। রিদওয়ান মাথা নাড়ালো। মজিদ বললেন, এখন যদি বাবু প্রতিজ্ঞা রক্ষা না করে এর পরিণতি কেমন হবে ধারণা আছে? বিদেশের কত মানুষের সাথেও কাজ করেছি, হিসেব আছে। সবার বিরুদ্ধে ছোটখাটো প্রমাণ হলেও বাবুর কাছে আছে। আর এই দেশে কি একমাত্র বাবু মেয়ে পাচার করে? আরও আছে। কম হলেও 8 থেকে 9 জন দলনেতার সাথে বাবুর ভালো পরিচয় আছে। যেখানে এই দেশে পরিচালনা করা একজন নেতা এই চক্রের সাথে জড়িত আর বাবুর তার সাথে যোগসূত্র আছে, সেখানে বাবু পালিয়েছে যদি জানতে পারেন, তিনি বাবুকে ছেড়ে দিবেন না। সব রকম ব্যবস্থা নেবেন। সম্মানহানির ভয় পাবেন, সব প্রকাশ হওয়ার ভয় পাবেন। বাবুর সাথে পদ্মজার ক্ষতি করবেন,
পদ্মজা সুন্দর, বাবুর সামনে পদ্মজার বেইজ্জতি হওয়ার সম্ভাবনা শতভাগ আছে। আরও কত ক্ষমতাশীল লোক বাবুর সাথে এই কাজে জড়িত আছে। যতদিন বাবু এই কাজে নিজেকে রাখবে ততদিন ভালো থাকবে, ছাড়তে চাইলেই সর্বনাশ। বাবুর বুদ্ধি তোর মতো না ঋতু, ও আর যাই করুক পালিয়ে যাওয়ার মতো বোকামি করবে না, এতটা বোকা বাবু না। যদি সত্যি বাবু পদ্মজাকে ভালোবেসে থাকে, ও ভুলেও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে না। এই চক্রের সাথে জড়িত সবাই একজোট। বাবু পালানোর চেষ্টা করলে ও একা হয়ে যাবে, সবাই ঠিক ধরে ফেলবে বাবুকে, আর বাবু ধরা পড়লে পদ্মজাও ধরা পড়বে। পদ্মজা একবার ধরা পড়লে চোখের পলকে ভোগের বস্তু হয়ে যাবে। পালিয়ে কোথাও না গিয়ে পুলিশকে সব খুলে বললেই তো নিরাপত্তাও পেয়ে যাবে, আর ফেসে যাব আমরা আর অন্যেরা। মজিদ বোকা রিদওয়ানের পিঠ চাপড়ে বললেন, পুলিশ কয়জনকে ধরবে? আমি নিজেও পুলিশের হাতে ধরা পড়বে, ফাঁসিও হবে, নিজের মৃত্যু নিজে টেনে আনবে। তো কি হলো? কিছু কিছু কাজ আছে যেগুলিতে একবার প্রবেশ করে ঘাঁটি সৃষ্টি করে ফেললে আর সেখান থেকে বের হওয়া যায় না। বাবু তেমনই টিপায় আছে। যদি পালাতে চায় নিজের সাথে পদ্মজার ইজ্জত আর জীবন হারাবে। এই ঝুঁকি নেওয়ার সাহস বাবুর হবে না। আমি নিজের চোখে ঢাকায় দেখেছি, পদ্মজা অসুস্থ হয়ে ঘরে ঘুমোচ্ছে আর আমির বাড়ির সব কাজ করছে। পদ্মজার জন্য হলেও বাবু পাতাল ঘর আর আমাদের আঁকড়ে ধরে রাখবে। দেশে কি জায়গার অভাব আছে? কোথাও না কোথাও ঠিক লুকিয়ে থাকতে পারবে। ওর কাজ করতে হবে না, ঘরে বসে খাবে। তুই নিজ চোখে দেখেছিস আমির কিভাবে মাত্র 10 দিনে আলীকে রাজশাহী থেকে ধরেছে। আলীর পালিয়ে যাওয়া আমিরের জন্য হুমকি ছিল, তাই চিরুনি অভিযান চালিয়ে ঠিক খুঁজে বের করেছে। আমিরের অভিজ্ঞতা আছে, আমির পদ্মজাকে নিয়ে এত বড় ঝুঁকি নেবে না। আমির চিনে তার পেশার রক্ত কেমন, এতদিন অন্য মেয়েদের পিটিয়েছে, তখন নিজের বউকে পেটাতে দেখবে। মজিদ থামলেন, দাঁত বের করে হাসলেন। এত কথাতেও রিদওয়ানের মনে শান্তি এলো না। সে 2 হাত তুলে বলল, আচ্ছা ধরলাম আমির পালাবে না, কিন্তু পদ্মজাকে বেইজ্জতি করার জন্য আমাদের খুন করবে না তার নিশ্চয়তা আছে? মজিদ হাওলাদার এবার রেগে গেলেন, বললেন, বাবুর যখন এই কাজের সাথে থাকতেই হবে তখন আমাদের খুন করে নিজের পায়ে নিজে কুড়াল মারবে না। খলিল, তোর ছেলেরে নিয়ে যা, তারপর গোয়ালঘর থেকে কতটা গোবর খাইয়ে দে। অপমানে রিদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো। আমিরের জায়গাটা সে কিছুতেই দখল করতে পারছে না, ব্যর্থ হচ্ছে বারংবার। রিদওয়ান চেয়ারে লাথি দিয়ে চলে গেল। খলিল বললেন, ভাইজান, আসমানি রেয়ানা কি ঠিক কাম হইল? একদম না। রিদওয়ান আবার আরেকটা ভুল করলো। বাড়িতে কেউ নাই বলে ঝুঁকি নিয়ে যা ইচ্ছে করছে। আবার বিপদে পড়লে আমার পা যেন না চাটে, বলে দিস। খলিল মুখ থেকে পানের পিক ফেলে বাইরে চোখ নিবদ্ধ করলেন। ক্রোধে আক্রোশে আমিরের কপালের রগ ভেসে ওঠে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। সে রাগে এক হাতে দরজা চেপে ধরল। তার দুর্বলতা ধরতে পেরে মজিদের আনন্দ হচ্ছে। মজিদের হাসি দেখে আমিরের গা জ্বলে যাচ্ছে। সে একবার ভাবল এক্ষুনি গিয়ে মজিদের গলা চেপে ধরবে, কিন্তু পরক্ষণে কি ভেবে থেমে গেল। চলে এলো ধান রাখার ঘরে। ধানের মাচার ভেতর থেকে উকি দিয়ে দেখল চাপাতি আর রামদা ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, ঠিকঠাক আছে। আমির স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। জানালা খুঁড়ে বাইরে তাকাতেই বিকেলের রংহীন ধূসর কুয়াশা চোখে পড়ে। পদ্মজা পালঙ্কের উপর গাঁট হয়ে বসে আছে। এশারের নামাজ আদায় করে মাত্রই উঠেছে। তার পরনে সাদা শাড়ি। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে এসে পদ্মজাকে জানালো সে পুকুর পাড়ে খাবার রেখে এসেছে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ। মজিদ, খলিল, আমির, রিদওয়ান ও আসমানি এক্ষুনি যাবে। পদ্মজা নিস্তেজ গলায় বলল, ওরা ঘুমিয়ে পড়লে আমাকে ডেকো। তার শান্ত স্বর। কথা শুনে মনে হচ্ছে পদ্মজা লতিফাকে ঘর ঝাড়ুর জন্য অথবা রান্না করার জন্য ডাকতে বলেছে। লতিফা দৌড়ে পেরিয়ে গেল। তার বুকের ভেতর দামামা বাজছে। মনে হচ্ছে যুদ্ধ শুরু হতে চলেছে। এ তো সত্যিই যুদ্ধ। লতিফার ঘাম হচ্ছে, চাপা একটা আনন্দও কাজ করছে। কি অদ্ভুত। রান্নাঘরে আসমানি গিয়েছিল ঠিকই, কিন্তু পদ্মজাকে কথা বলাতে পারেনি। পদ্মজা একটাও জবাব দেয়নি। সে আসমানিকে পুরো দমে এড়িয়ে গিয়েছে। আসমানি নিরাশ হয়ে বেরিয়ে যায়। তারপর আর তাদের দেখা হয়নি। পদ্মজা বিছানা থেকে নেমে শক্ত করে হাত খোপা করল। জানালা গলে চাঁদের আলো বিছানার উপর পড়ে।
নিখুঁত কালো রাতের চাঁদ তার নরম আলোয় আচ্ছন্ন করে রেখেছে। পদ্মজা চাঁদের আলোকে ছোঁয়ার চেষ্টা করে, ছোঁয়া গেল ঠিকই, অনুভব করা গেল না। পদ্মজার কানের পাশ দিয়ে শাঁসা করে বাতাস উড়ে যায়, সে বাতাসের শীতলতাকে আগুনের আঁচের মতো অনুভব করছে। তারা পাঁচজন গোল হয়ে বসেছে, খাবারের সুন্দর ঘ্রাণে চারপাশ মোমো করছে। রান্নার ঘ্রাণ শুনেই আমির বুঝে গেল সব পদ্মজা রান্না করেছে। সে নিজেকে সামলাতে পারল না, সবার আগে খাওয়া শুরু করলো। আগে তাদের হালকা পাতলা আলোচনা করার কথা ছিল, তারপর খাওয়া দাওয়া করে ভবিষ্যৎ পরিকল্পনা করবে। কিন্তু আমির নিয়ম ভঙ্গ করে শুরুতেই খাওয়া শুরু করে। অগত্যা বাকিরাও খাওয়া শুরু করলো। তাদের চেয়ে কয়েক হাত দূরে টলটলে জলের বিশাল পুকুর, জলের রং কালো। আশেপাশে কোনো ফুলের গাছ আছে, একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। কালো জলের পুকুরটির 25টি সিঁড়ি। এই পুকুর নিয়ে অনেক গুজব রয়েছে, যদিও সব মিথ্যা। বাড়ির মেয়েরা এই দিকটায় কখনো আসেনি। মজিদ হাওলাদারের ভীষণ প্রিয় এই জায়গাটা। তার দাদা এই জায়গাটাতে সব সময় ভোজ আসর করতেন। মজিদের ইচ্ছে ছিল চাঁদের রাতে পুকুরের পাশে বসে ভোজ আসর উপভোগ করার, কিন্তু সম্ভব হয়নি। মজিদ হাওলাদারের দাদা নিজের বউকে ভূতে ধরা পাগল প্রমাণ করার জন্য গুজব রটিয়ে দেন। সেই গুজব ধরে রাখতে মজিদ হাওলাদারও এই দিকটায় আসেননি কখনো। আজ বাড়ি খালি হওয়াতে সেই সুযোগ মিলেছে। তিনি গতকালই দুজন লোককে দিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছেন। চোখ জুড়িয়ে দেওয়ার মতো দৃশ্য হয়েছে। একটু দূরেই ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা উঠছে, মাথার উপর চাঁদের আলো, চারপাশে 4টি হেরিকেন। চমৎকার পরিবেশ। খলিল মুরগির রানে কামড় দিয়ে বললেন, বাবু সারাদিন কই থাহোস? আমির ছোট্ট করেই উত্তর দিল, এখানেই। মজিদ আমিরকে আগাগোড়া পরখ করে নিয়ে বললেন, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? না আব্বা, বলল আমির। রিদওয়ান কিছু বলতে আগ্রহী নয়, সে চুপচাপ খাচ্ছে, তার চোখে মুখে বিরক্তির ছাপ। আসমানি আমিরের পাশ ঘেঁষে বসল, বলল, পরের কামে কয়দিনের সময় দিছে? অনেক দিন। এইবার ভৈরবে নিশানা রাখ্য, ওইখানে সুযোগ সুবিধা আছে অনেক। মজিদ আসমানির সাথে তাল মেলালেন। আমিও ভৈরবের কথা বলতাম। আমি রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, এই কাজ রিদওয়ান নিক। আজই তার হাবুড়ে নিয়ে কয়েকদিনের জন্য ট্রলার নিয়ে ভৈরবে চলে যাক। রিদওয়ান না চাইতেও সম্মতি জানালো। আমির আর চোখে পিছনে তাকালো। তার চেয়ে 5 হাত দূরে একটা রেন্ট্রি গাছ, গাছটার পিছনে সে চাপাতি আর রাম দা রেখেছে। আর একটু রাত বাড়লে যখন সবাই ক্লান্ত হয়ে যাবে, নেশা করবে, তখন সে আক্রমণ করবে। 2 হাতে 2 অস্ত্র নিয়ে রিদওয়ান ও মজিদকে আঘাত করা তার লক্ষ্য। তারপর খলিল ও আসমানি, তার বাঁ হাতের খেল। আমির চুপচাপ প্রহর গুনতে থাকে। খাওয়া শেষে প্লেটগুলো দূরে রাখা হয়। প্লেটগুলো সরানোর জন্য মজিদ চারপাশে চোখ বুলিয়ে লতিফাকে খুঁজলেন। লতিফা আশেপাশে নেই। অন্যবার তো থাকে, আজ কোথায়? মজিদ বিরক্ত হলেন। তিনি মনে মনে লতিফাকে একটা নোংরা গালি দিলেন। তারপর পরবর্তী ডিল নিয়ে কথাবার্তা শুরু করলেন। কিভাবে এগোতে হবে, কোন এলাকায় যেতে হবে, বর্তমান পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়, এসব নিয়েই আলোচনা চলতে থাকে। রিদওয়ান মুখ কুঁচকে বসে আছে। মজিদ হাওলাদার আমিরকে কি প্রশ্ন করবেন বলছিলেন, তাও করছে না। এই বুড়ো আবার গুটি পাল্টে দিয়েছে। আমির কথা কম বলছে, সে মোক্ষম সুযোগের অপেক্ষায়, কিন্তু তার সুযোগ আসার পূর্বেই সে এবং বাকিরা ঘুমের কাছে হেরে যায়। এতই ঘুম পেয়েছিল যে তাদের শরীর অন্দরমহলে যাওয়া অবধি ইচ্ছে শক্তি পায়নি। লতিফা কিছুটা দূরে অন্ধকারে লেবু গাছের আড়ালেই বসেছিল। মশা কামড়ে তার হাত পা বিষিয়ে দিয়েছে। যখনই দেখল ভোজাসুরের 5 জনই ঘুমিয়ে পড়েছে, তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ছুটে যায় অন্দরমহলে। পদ্মজা সদর ঘরে শান্ত হয়ে বসেছিল। লতিফা হাঁপাতে হাঁপাতে সব জানালো। তারপর তারা লুকিয়ে রাখা দড়ি আর ওড়না নিয়ে চলে আসে পুকুর পাড়ে। পদ্মজা, লতিফা, রিনু মিলে ঠান্ডা মাথায় খলিল, মজিদ, আমির, রিদওয়ান ও আসমানের হাত পা মুখ বেঁধে ফেলল। তারপর এক এক করে টেনে নিয়ে গেল রেন্ট্রি গাছের সামনে। 5 জনকে 5টি গাছের সাথে বেঁধে তারা স্থির হয়ে দাঁড়ালো। লতিফা আর রিনু ঘেমে একাকার। রিনু তো ভয় তরতর করে কাঁপছে। এমন একটি দুঃসাহসিক কাজে অংশগ্রহণ করে সে হতভম্ব। পদ্মজা বলল, এবার তোমরা বেরিয়ে যাও। লতিফা, রিনু দুজনের গায়ে বোরকা ছিল।
তারা ব্যাগ নেওয়ার জন্য অন্দরমহলে দৌড়ে যায়। পদ্মজা বিদায় জানাতে অন্দরমহলে আসে। বের হওয়ার পূর্বে রিনু ও লতিফা পদ্মজাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। লতিফা বিষণ্ণ গলায় বলল, আবার দেখা হইব তো পদ্ম? আল্লাহ চাইলে আমাদের আবার দেখা হবে বুবু। সামলাইতে পারবা সব? পারবো, তুমি বেরিয়ে যাও, আর দেরি করো না। লতিফা এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে রিনুর হাত ধরল। তারপর ছলো ছলো চোখে পদ্মজাকে একবার দেখে বেরিয়ে পড়ল অচেনা গন্তব্যে। আমিনা সদর ঘর থেকে সবকিছুই দেখেছেন। এতদিনের পুরনো কাজের মেয়ে চলে যাচ্ছে কেন? তিনি প্রবল আগ্রহ থেকে পদ্মজাকে প্রশ্ন করলেন, লতু কই যাইতাছে? পদ্মজা শান্ত স্বরে বলল, শহরে যাচ্ছে। ও মা, কার কাছে? আপনি ঘরে যান, সকাল হওয়া অবধি বের হবেন না। আমিনা অবাক হয়ে জানতে চাইলেন, ক্যারে? পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকালো, বলল, এতদিন যেরকম নির্জীব ছিলেন আজও থাকুন। পদ্মজা রান্নাঘর থেকে হাতে রামদা তুলে নিল। তারপর আমিনাকে জোর করে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার আগে আমিনার উদ্দেশ্যে বলল, যদি কোনো শব্দ করেন আপনার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। তারপর পদ্মজা রামদা হাতে নিয়ে গোয়ালঘরে গেল। সেখান থেকে 3টে নেড়ি কুকুর নিয়ে পুকুর পাড়ের পথ ধরল। নিশীথে 5 জন মানুষ বাঁধা অবস্থায় মাথা ঝুঁকে ঘুমোচ্ছে, আর সামনে রামদা নিয়ে এক রূপসী বসে আছে। পাশে 3টে কুকুর দাঁড়িয়ে আছে। দৃশ্যটি ভয়ঙ্কর। শুনশান নীরবতায় কেটে যায় ক্ষণ মুহূর্ত। আর সময় নষ্ট করা যাবে না।